ইসি গঠনের সংলাপ নিয়ে বিএনপির ভিন্ন সুর। রাষ্ট্রপতির চিঠি পেলেই বিবেচনা। বিভ্রান্তি না ছড়িয়ে অংশ নেওয়ার আহ্বান আওয়ামী লীগের। জাসদের সঙ্গে সংলাপ আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। চিকিৎসক ও নার্স পাঠাতে হবে চুক্তি। কতিপয়ের অপকর্মে মালয়েশিয়ার শ্রমবাজার যেন বন্ধ না হয়, সতর্ক থাকার পরামর্শ প্রবাসীদের। এক যুগেও পূর্ণাঙ্গ হিসেবে গড়ে ওঠেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। খোলা হয়নি তথ্য প্রযুক্তি ও কলা অনুষদের অনেক বিভাগ। শিক্ষার্থীদের কর্মজীবন নিয়ে শঙ্কিত শিক্ষক। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। নির্বাচন কমিশন গঠন নিয়ে এবার ভিন্ন সুর বিএনপি মহাসচিবের। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তিনি বলেন, রাষ্ট্রপতির সংলাপের চিঠি পায়নি দলটি। চিঠি পেলে দলীয় ফোরামে আলোচনা করা হবে। এদিকে আগামী বছরে নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন করার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। এদিকে আজ বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে হবে রাষ্ট্রপতির সংলাপ। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হয়। প্রথম দিন জাতীয় পার্টি সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন করতে আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছে। পাশাপাশি সার্চ কমিটি করতেও পিছিয়ে নেই তারা। এই সংক্রান্ত আইন তৈরির বাস্তবতাকে অস্বীকার করছে না আওয়ামী লীগও। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার জানালেন, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সংলাপে না গিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। উদ্যোগ নেওয়া হয়েছে, প্রক্রিয়া চলছে। আমরা আশা করি আগামী বছরের মধ্যে আমরা নির্বাচন কমিশন আইনটা গঠন করতে পারবো। যে অপকর্মগুলো করেছিলেন সেইটাকে ঢাকার জন্য সরকার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা অনুরোধ করব, এই ধরনের মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের কথাবার্তা মতামত সেখানে আপনারা পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, নতুন আইন নিয়ে রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপ চলছে। মহামান্য রাষ্ট্রপতি যেই নির্দেশনা দেন সেটাই হবে। এদিকে গেল কয়েকদিনে রাষ্ট্রপতি সংলাপে না যাওয়ার বিষয়ে বিএনপি একাট্টা বক্তব্য দিয়ে এলেও মঙ্গলবার সন্ধ্যায় সেই সুরে কিছুটা ভিন্নতা দেখা গেল। বনানীতে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে দলটির মহাসচিব বললেন, এখনও পাননি রাষ্ট্রপতির চিঠি, পেলেই তুলবেন দলীয় ফোরামে। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু এই সিদ্ধান্ত এই সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে রাষ্ট্রপতি সংলাপ নিয়ে বিএনপির সুনির্দিষ্ট অবস্থান জানতে আরও কদিন অপেক্ষা করতে হবে বলে ইঙ্গিত দিচ্ছেন রাজনীতি বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আজ মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে দুদেশের মধ্যে চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, ফ্রন্ট লাইনার ও শাটরধরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার ডোজ পাবেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে মালদ্বীপ সফরে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সভায় দুদেশের মধ্যকার আনুষ্ঠানিকতা, বিভিন্ন চুক্তি সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সফরকালে মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি সই হবে। এর আওতায় বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেবে মালদ্বীপ। মালদ্বীপ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশ থেকে তারা ডাক্তার নিতে চায়, নার্স নিতে চায় এবং স্বাস্থ্যকর্মী নিতে চায়। তাদের দেশের ছাত্রদের পড়ার সুযোগ বৃদ্ধি চায়। এদিকে দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া ঠেকাতে সার্বিক প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ফ্রন্টলাইনার ও শাটরধরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার পাবেন বলেও জানান মন্ত্রী। আমরা যদি বেসামালভাবে চলি তাহলে করোনা নিয়ন্ত্রণ রাখা কঠিন হবে। সেই দিকে আমি জনগণকে আহ্বান করব যে আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করি
এবং নিয়ন্ত্রিতভাবে কাজ করি। ওমিক্রন প্রতিরোধের জন্য সরকার অনেক ব্যবস্থা নিয়েছে। এয়ারপোর্ট স্ক্রিনিং চলছে, বর্ডার স্ক্রিনিং চলছে। করোনা সংক্রমণে দেশের 12 থেকে 13 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার জোরদারভাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে নেপাল ও ভারতের নাগরিকরা নিজস্ব লাইসেন্সে ব্যবসা করার সুযোগ পেলেও বঞ্চিত বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসায়িক চুক্তি আর সরাসরি রপ্তানি মাধ্যম না থাকায় বাংলাদেশ থেকে কম খরচেও পণ্য আমদানি করতে পারেন না তারা। তবে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা দূর হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। মালদ্বীপ ঘুরে এসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সাগরের মাঝে জেগে ওঠা বহু দ্বীপের দেশ মালদ্বীপ ইতিহাস ঐতিহ্যে খুব প্রসিদ্ধ না হলেও নিজেদের প্রচেষ্টায় পর্যটনকে কেন্দ্র করেই বর্তমানে দেশটির অবস্থান বিশ্বনন্দিত। দেশটির জাতীয় আয়ের বেশিরভাগই পর্যটন খাতের, যেখানে কাজ করছেন দেশটির সাধারণ নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও। অভ্যন্তরীণ উৎপাদন কম হওয়ায় খাদ্যপণ্য, পোশাক, কসমেটিক্স সহ বেশিরভাগই আমদানি নির্ভর। ভারত সহ কয়েকটি দেশ এই পণ্যের যোগান দিলেও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ব্যবসা করার অনুমতিও নেই নিজস্ব লাইসেন্সে। যদিও 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে আশার আলো দেখছেন মালদ্বীপে বসবাসরত ব্যবসায়ীরা। আমরা আশাবাদী বাংলাদেশ সরকার মালদ্বীপের সরকারের সাথে কথা বলে আমাদের এই ব্যবসার যে একটা আমাদের আকাঙ্ক্ষা সেটা অবশ্যই সলভ করবেন। মালদ্বীপ বাংলাদেশের অনেক বাণিজ্যিক সুযোগ সুবিধা অগ্রগতি হবে এরকম একটা প্রত্যাশা রাখতেছি। শ্রীলঙ্কা ইন্ডিয়ান মালগুলো আমাদের কাছাকাছি মালদ্বীপের, ওরা সহজে আসতে পারে, আমাদের দেশের মালগুলো আসা যায় না সহজে। মালদ্বীপ হাইকমিশন জানায় বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো, বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে দুদেশের সরকার প্রধানের। অর্থনীতিবিদদের পরামর্শ, সর্বাধিক গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান বিষয়ে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা, উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন। মালদ্বীপে আমাদের প্রবাসী কর্মী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিতকরণ, এছাড়া পারস্পরিক যে যোগাযোগের ক্ষেত্র আছে, মালবাহী জাহাজ যদি মাসে অন্তত একটা হয়, দুইটা হয়, এটা যদি আসে তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য মালদ্বীপে রপ্তানির খরচটা অনেক কমে যাবে। মালদ্বীপের বাজারে কিন্তু বাংলাদেশের শ্রমিকের ভালো চাহিদা আছে, এবং যারা এখন এই অনানুষ্ঠানিকভাবে আছে তারা যদি এখন ওইভাবে যদি একটু ফর্মালি তাদেরকে ইন্টিগ্রেট করা হয় ওই ইকোনমিতে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে তারা রেমিটেন্স পাঠিয়ে ভালো অবদান রাখতে পারে। দ্বিপাক্ষিক আলোচনার মাঝে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের পর্যটনের কারিগরি দক্ষতার সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মালদ্বীপ। 3 বছরের বেশি সময় পর নানা কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সব সেক্টরে 5 বছরের জন্য বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সমঝোতা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। কতিপয়ের অপকর্মে ফের এই শ্রমবাজার যেন বন্ধ না হয় সেজন্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। গেল রোববার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ে চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে উন্মুক্ত হলো বাংলাদেশের বড় একটি শ্রমবাজার। গুটি কয়েক লোকের অপকর্মের কারণে আবারও যেন দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ না হয় সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। মালয়েশিয়া এত বড় একটা শ্রমবাজার, এই শ্রমবাজারটা যদি আমরা সুন্দরভাবে দুই দেশ মিলে তাহলে এটা লং টাইম আমরা এই বিজনেসটা সাস্টেনেবল হবে, না হলে এই শ্রমবাজার দুলিশাত হয়ে যাবে। যদি এখানে কোনো মিডলম্যান থাকলে এখানে মাইগ্রেশন কস্ট হাই হয়ে যাবে। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে সুন্দর একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আমরা চাই যে এই চুক্তির মাধ্যমে নতুন শ্রমিক আমাদের কর্মী ভাইরা আসবেন। আমাদের অনেক কাঙ্ক্ষিত শ্রমবাজার আজকে মালয়েশিয়া উন্মুক্ত হলো, এর জন্য আমরা অত্যন্ত খুশি। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। বিএমইটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দেশটিতে গেলে যুবকদের দক্ষতার উন্নয়ন ঘটবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। কর্মীদেরকে পাঠানোর ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা হচ্ছে যে এইখানে মালয়েশিয়া কোন কোন ট্রেডে লোক নেবে, কোন কোন ক্ষেত্রে দক্ষতা লাগবে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিগত এবং আইনগত দিক হচ্ছে কত কম খরচে তাদেরকে পাঠানো যায়। করোনা সংক্রমণের কারণে প্রায় 2 বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রাখে মালয়েশিয়া। এবার ডাটাবেজ ভিত্তিতে কর্মী পাঠানোর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী ও কৃষি খাতে প্রথম দফায় 32,000 শ্রমিক আসবে মালয়েশিয়ায়।
2016 সালে দেশটিতে কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়ার কাজ পায় সিনারপ্লেক্স নামের একটি মালয় কোম্পানি। বাংলাদেশের 1300 রিক্রুটিং এজেন্সি থাকলেও মাত্র 10টি এজেন্সির সিন্ডিকেট শ্রমিক পাঠানোর সুযোগ পায়। এর আগে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ফিরে 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেন। বর্তমানে দেশটিতে উৎপাদন ও নির্মাণ খাতে কাজ করছেন প্রায় 3.5 লাখ বাংলাদেশি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই অনুসারে সে দেশে যেতে শুধু বাংলাদেশ অংশের খরচ বহন করতে হবে কর্মীকে। দেশটিতে যাওয়া আসার উড়োজাহাজ ভাড়া সহ মালয়েশিয়া অংশের খরচ বহন করবেন নিয়োগকর্তা। কর্মী পাঠাতে দুদেশের মধ্যে চুক্তি সইয়ের পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণমন্ত্রী কথা জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগে কোনো কর্মীকে কোথাও টাকা লেনদেন না করার আহ্বান জানান মন্ত্রী। মালয়েশিয়ায় 3 বছরেরও বেশি সময় ধরে ভিসা বন্ধ থাকার পর দেশটিতে আবারও কাজের সুযোগ মিলছে বাংলাদেশি কর্মীদের। সেদেশের মন্ত্রিসভায় অনুমোদনের পর বাংলাদেশি কর্মী নিতে 19 ডিসেম্বর রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে চুক্তির নানা দিক তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে প্রবাসী কল্যাণ সচিব জানান, মালয়েশিয়ায় কর্মী যেতে খরচ হবে আগের তুলনায় অনেক কম। বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া প্রান্তের সকল খরচ নিয়োগকারী বহন করবেন। কর্মীর মানসম্মত আবাসনের ব্যবস্থা করবেন, বীমা, চিকিৎসা ও অন্যান্য কল্যাণ নিশ্চিত করবেন। ফলে আশা করা যায় কর্মীর অভিবাসন খরচ অনেক কমে আসবে। বাংলাদেশ কর্তৃক প্রেরিত বৈধ রিক্রুটিং এজেন্সি সমূহের তালিকা থেকে বাংলাদেশি এজেন্ট বেছে নেবেন। দেশটির শ্রমবাজারে কর্মী পাঠাতে সিন্ডিকেটের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। নিয়োগকর্তা ও সেদেশের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগের ভিত্তিতেই বাংলাদেশি ব্যবসায়ীরা কর্মী পাঠাতে পারবেন। আমাদের টার্গেট বিএমইটি ডাটাবেসের থ্রু দিয়েই আমরা কিন্তু মানুষ পাঠাবো। আশা করি জানুয়ারি মাসের ভিতরে আই থিঙ্ক উই শুড বি এবল টু ওয়ার্ক। আমার কমিটমেন্ট হলো আমার এই সাইডে এখানে কিন্তু আমি কোনো ওই গ্রুপিং বা ওটা করতে দেব না। এদিকে আগামী 25 ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে বিমানের ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট। করোনায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে এই ফ্লাইট পরিচালনা করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। দেশের প্রযুক্তি পণ্যের বাজারে মহামারীর ধাক্কা, যোগান সংকটে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। জুনের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলছেন আমদানিকারক। এক যুগেও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠেনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে এই অনুষদের বেশিরভাগ বিভাগ খোলাই হয়নি, দৈন্যদশা কলা অনুষদেরও। এতে যুগোপযোগী শিক্ষা ছাড়া গড়ে ওঠা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে শঙ্কিত শিক্ষকরা। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে সঙ্গে ছিলেন বেরোবি প্রতিনিধি রাব্বি হাসান সবুজ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদে 22টি বিষয়ে পড়ানোর সুযোগ থাকলেও তথ্য প্রযুক্তি অনুষদ ও কলা অনুষদের রোবোটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সঙ্গীত, নৃত্য ও নাট্যকলার মতো বিষয়গুলো খোলাই হয়নি এখনো। এমনকি যার নামে এই বিশ্ববিদ্যালয়, সেই বেগম রোকেয়া সম্পর্কে একটি কোর্সও চালু করা যায়নি। রোকেয়াকে জানবো এরকম আসলে কোনো কোর্স আমাদের এখানে নেই। সঙ্গীত, নাট্যকলা, চারুকলা, দর্শন এগুলা ছাড়া এক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় না। সংস্কৃত চর্চার জন্য একটা জায়গা প্রয়োজন, তার জন্য আমাদের এই বিভাগগুলো প্রয়োজন। জোর দাবি জানাচ্ছি মেকানিক্যাল, সিভিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এসব ডিপার্টমেন্ট খোলা হোক। শিক্ষকরাও বলছেন, চতুর্থ শিল্প বিপ্লব ও মহামারী বিপর্যস্ত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে ভবিষ্যৎ কর্মজীবনে সংকটে পড়বেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মক্ষেত্রে বলি, চাকরি ক্ষেত্রে বলি, তাকে অবশ্যই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়, তুমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেগম রোকেয়া সম্পর্কে কি তুমি জানো? ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের সাবজেক্টগুলো যদি আমরা ওপেন করতে পারি, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, পজিশন, রিকগনিশন আরও বেড়ে যাবে আমি মনে করি। নতুন বিভাগ খোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মাত্র 75 একরের পরিসরই বড় সমস্যা বলে জানান উপাচার্য। এ অবস্থায় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার দাবি তার। নৃত্যকলা, সঙ্গীত এসবের জন্য কিন্তু অনেক জায়গার দরকার হয়। যদি আমরা ওই জায়গা পাই তাহলে আমরা হয়তো ওই জায়গাতে পড়লে ওনার স্মৃতিটাকে আগায় নেওয়া আর কি। কারমাইকেল কলেজের কাছ থেকে অধিগ্রহণ করা 75 একর জমির ওপর 2008 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 12,000। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
বিদ্যুৎ, জ্বালানি, নিরাপত্তা দেয়াল সহ নানা সংকটে বেহাল দশা লালমনিরহাটের বিসিক শিল্পনগরী। ১৬০টি প্লটের মধ্যে ব্যবহার হচ্ছে মাত্র ২২টি। উদ্যোক্তারা জানান, বিসিকের অসহযোগিতায় নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না কোনো উদ্যোক্তা। আর সমস্যার সমাধানের জন্য বরাদ্দের অপ্রতুলতার কথা জানায় জেলা বিসিক কর্তৃপক্ষ। লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ১৯৮৭ সালে ১০৭টি প্লট নিয়ে ১৫.৬ একর জমির ওপর গড়ে ওঠে লালমনিরহাট বিসিক শিল্পনগরী। ৩৪ বছরেও বরাদ্দ হয়নি সব প্লট। ২০ জন উদ্যোক্তা ৯৮টি প্লট বরাদ্দ নিলেও গড়ে উঠেছে মাত্র ২২টি শিল্প প্রতিষ্ঠান। তুলা, প্লাস্টিক, মুড়ি সহ বর্তমানে চালু রয়েছে মাত্র ৮টি প্রতিষ্ঠান। বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, শিল্পনগরীতে নেই কোনো গ্যাস সংযোগ। ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। পাশাপাশি নিরাপত্তা দেয়াল না থাকায় চুরি হচ্ছে অনেক পণ্য। রয়েছে মাদকাসক্তদের উপদ্রব। বাইরের ব্যাংক আমাদেরকে কোনো রকম সহযোগিতা করে না। এই ফ্যাক্টরিটা হলো হোসান মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা গত ৩-৪ বছর থেকে অফ আছে। নিয়মিত কারেন্ট থাকে না, যার জন্য আমাদের যে উৎপাদনটা মুড়ি বা চিরা হয় সেটা অনেক দেরিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের। নেশাগ্রস্ত পোলাপান রাত ১২টা-১টা পর্যন্ত নেশাবানি করে। আমার খোলামেলা মাল থাকে, সেই খোলামেলা মালও হারা যায়। এ অবস্থায় সহজ শর্তে ব্যাংক ঋণ ও বিসিকের সার্বিক সহযোগিতার দাবি উদ্যোক্তাদের। অল্প সুদে সহজ শর্তে অবশ্যই নিয়ে দিতে হবে। এই জন্য এইটা যদি আমরা সহযোগিতা পাই, আমরা অবশ্যই লালমনিরহাটের বিসিককে আমরা অবশ্যই সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সক্ষম হব। যে কোনো জিনিস উৎপাদন করে সেটা বাংলাদেশের অন্যান্য জায়গায় পাঠানো আমাদের জন্য সমস্যা, এবং শিল্প করতে গেলে যেটি আরেকটি জিনিস দরকার, যে গ্যাস, তারপরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এই ব্যাপারেও আমাদের এখানে যেহেতু গ্যাস নেই, সেখানেও আমরা একটি সমস্যা রয়েছে। আর সমস্যা সমাধানে আরও বরাদ্দ চায় জেলা বিসিক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের প্রয়োজনীয় এবং কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় বরাদ্দ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা পেলে আমরা এই বিরাজমান সমস্যাগুলি কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে সমস্যাগুলো সমাধান করলে সীমান্তবর্তী এই জেলায় বৃহৎ শিল্পনগরী গড়ে তোলা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, লালমনিরহাট। নির্দিষ্ট জায়গা না থাকায় খাগড়াছড়িতে বাস টার্মিনালে রাখা হচ্ছে ট্রাক। এতে মুখোমুখি দুপক্ষের পরিবহন মালিক শ্রমিকরা। আর ছোট টার্মিনালে জায়গা না হওয়ায় বাস রাখতে হচ্ছে মূল সড়কে। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গি সেতু পর্যন্ত। আর পৌর কর্তৃপক্ষ বলছে, অর্থের অভাবে ট্রাক টার্মিনাল নির্মাণ করা যাচ্ছে না। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়িতে নেই কোনো ট্রাক টার্মিনাল। ট্রাক রাখা হয় আন্তজেলা বাস টার্মিনালে। আবার জায়গা না থাকায় অনেক বাস রাখা হয় খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে। এ নিয়ে চাপা ক্ষোভ দুপক্ষের শ্রমিকদের। এখনও কেউ কারো বিরুদ্ধে অভিযোগ না করলেও দ্রুত সমাধান না হলে সংকট বাড়বে। ট্রাক টার্মিনাল নাই বিধায় বাধ্য হয়ে আমরা বাস টার্মিনালে ট্রাক রাখা লাগে। এখানে অনেকগুলো ট্রাক বা আমরা সবাই একসাথে রাখি, কিন্তু ট্রাকগুলো রাখার কারণে আমাদের এখানে কি অনেক যানজট হচ্ছে। একই অবস্থানে মালিক পক্ষ। দ্রুত একটি ট্রাক টার্মিনালের দাবি তাদের। ট্রাককেও আমরা বলতেছি না যে যেহেতু টার্মিনাল নাই, আমরা এদেরকে জোর করে বলতেও পারতেছি না যে তোমরা এখান থেকে সরে যাও। রাস্তাঘাটে থাকার চাইতে মোটামুটি এখানে যেহেতু একটু জায়গা পাওয়া আছে, সেখানে আমরা রাখতেছি। তবে অতীব জরুরি একটা ট্রাক টার্মিনাল খাগড়াছড়ির জন্য। পৌর কর্তৃপক্ষ জানায়, ট্রাক টার্মিনালের জন্য কেনা হয়েছে জমি। বাকি কাজের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তার দাবি পৌর মেয়রের। এই ট্রাক টার্মিনালে সম্পন্ন করার জন্য আমি মন্ত্রণালয় এবং এলজিডি মন্ত্রণালয় সহ সকল দাতা সংস্থার কাছেও আবেদন করেছি। পর্যটন শহর খাগড়াছড়িতে গড়ে ৫ শতাধিক ট্রাক ও ১,০০০-এরও বেশি দূরপাল্লার বাস চলাচল করে। সময় সংবাদ, খাগড়াছড়ি। এবার কৃষি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। কৃষিজাত পণ্যের পাশাপাশি হিমায়িত পণ্য পরিবহনে থাকবে ফ্রিজিং সুবিধা। চীন থেকে কেনা হবে ১২৫টি বিশেষ কোচ। আগামী বছরের শেষে কৃষি এক্সপ্রেস সার্ভিস চালুর প্রত্যাশা জানিয়ে রেলমন্ত্রী বলছেন, এতে উৎপাদিত পণ্য কৃষক নিজেই বিক্রি করতে পারবেন রাজধানীর বাজারে। নাজমুস সালেহের প্রতিবেদন।
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখনো শতভাগে কৃষি ও কৃষি পণ্যের উপর নির্ভরশীল। বেশিরভাগ কৃষকই তার উৎপাদিত পণ্য বিক্রি করেন গ্রামীণ বাজারে। সেখান থেকে 2-3 স্তরে মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে সেই পণ্য চলে যায় রাজধানীর বাজারে। ফলে ঢাকার বাজারে উচ্চ দামে বিক্রি হলেও বেশিরভাগ সময়ই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন কৃষক। যদি সরাসরি আমরা যেতে পারতাম তাহলে আমরা বেশি দামে বেচতে পারতাম। রাস্তায় যানজটের কারণে রাতেও পৌঁছে, সারা রাতেও পৌঁছে না, 12-14 ঘন্টা সময় লাগে রাস্তার মধ্যে মাল পৌঁছে শেষ। কৃষক নিজে কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা ঢাকার বাজারে পণ্য বিক্রি করতে চাইলে সড়ক পথই একমাত্র ভরসা। কাগজ মাল তুলে যে রাস্তার ভিতর জাম, মাল যায় না, যার যাতে একদিন পৌঁছে যায় সে মালগুলো আর চলে না। এই যে গাড়ি ভাড়া দিতাম আগে 16,000-17,000, এখন গাড়ি ভাড়া দিচ্ছি 22,000-23,000। এমন বাস্তবতায় স্বল্প খরচে ট্রেনের মাধ্যমে মালামাল পরিবহনে দীর্ঘদিনের দাবি প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। স্পেশাল যদি একটা ট্রেন যদি থাকতো বা দিতেন তাহলে আমাদের এই এলাকার কৃষক ভাইদের জন্য নিয়ে যাওয়াটা খুব সুবিধা হতো, সরাসরি জিনিসটা নিয়ে যায় বেচতে পারত। ট্রেন পথে হলে আমাদের 2 থেকে 3,000 টাকা হলেই আমাদের মালগুলো চলে যাবে। এমন চাহিদার কথা মাথায় রেখে কাঁচা সবজি, মাছ, দুধ ও হিমায়িত পণ্য পরিবহনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চীন থেকে কেনা হচ্ছে 125টি বিশেষ কোচ, থাকবে ফ্রিজিং সুবিধাও, এবং এটা চুক্তিও হয়েছে। রেলমন্ত্রী বলছেন এতে স্বল্প খরচে সহজে কৃষক নিজেই তার উৎপাদিত পণ্য ঢাকার বাজারে বিক্রি করতে পারবেন। কৃষক লাভবান হওয়ার পাশাপাশি এতে সুদৃঢ় হবে গ্রামীণ অর্থনীতি। 125টা আসতেছে লাগেজ ভ্যান, যেটা কৃষি পণ্য পরিবহনের জন্য। এর ভিতরে 50টা হলো ব্রড গেজ, 75টা হলো মিটার গেজ। এই 75টা মিটার গেজের মধ্যে 16টা হলো তোমার রেফ্রিজারেটরে থাকবে, আর এই 50টা ব্রড গেজের মধ্যে 10টার কোচ থাকবে যেখানে রেফ্রিজারেটরের প্রভিশন থাকবে। কৃষি পণ্যের হাব হবে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন। সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। রেলের বহুমুখী ব্যবস্থা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে শীতের সবজির পসরা। তাজা সবজি কিনতে পাইকার ও সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের এই সবজি বাজারে যে ভোর থেকেই সরাসরি কৃষক যে পণ্য নিয়ে আসছে এবং আপনারা দেখছেন যে বিভিন্ন রকমের সবজি কিন্তু এখানে নিয়ে পসরা সাজিয়েছে এবং এই সবজি ঘিরে কিন্তু এখানকার যে জমজমাট বেচা কিনা এবং বিভিন্ন অঞ্চল থেকে যে ক্রেতা এবং পাইকার এখানে এসছেন এবং তারা কিন্তু এখানকার ফ্রেশ সবজি কেনবার চেষ্টা করছেন এবং আপনারা দেখছেন যে এই শীতের যে ফুলকপি এবং সিম সহ নানা রকম আমরা দেখছি লাউ, লাল শাক এবং নানা রকম যে শীতের সবজি সেগুলো কিন্তু এই অঞ্চলে বিখ্যাত এবং এখানকার এই সুস্বাদু এবং যে রাসায়নিক কোনো রকম সার ছাড়াই, কীটনাশক ছাড়া যে জৈব সারে উৎপাদিত এইসব সবজি কিন্তু এখানে নিয়ে আসা প্রতিদিন এই অস্থায়ী বাজারটিতে এবং আজানের পর থেকে কিন্তু এই বাজারে নানা রকম প্রস্তুতি শুরু হয় এবং আপনারা দেখছেন যে আলো ফোটার পরপরই কিন্তু এখন বেচা কেনার ধুম পড়ে গেছে এবং পাইকারি দরে এখানে বেচা কিনা হয় এবং সরাসরি কৃষকের কাছ থেকে কেনা যায় বলে কিন্তু অনেকটা সস্তায় ক্রেতারা পাচ্ছেন এই সবজি এবং এখানে দেখছেন যে এত চমৎকার ফুলকপি এগুলো কিন্তু 10 টাকা থেকে 25 টাকা প্রতিটি বিক্রি হচ্ছে এবং লাউ কিন্তু বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 35 টাকা পর্যন্ত এবং সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে এবং এখানকার যে অন্যান্য যেসব সবজি আছে লাল শাক সেগুলো কিন্তু 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা দেখছি যে এখানে পালং শাক, তারপর লাউ, ডগা, উচ্ছা এবং মূলা, এখানে মূলা কিন্তু খুবই সস্তায় বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 12 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা দেখছি যে সিম পাইকারি পালা করে তারা পাইকারি বিক্রি করছেন এবং এই যে অঞ্চলের এইসব সবজি এগুলো কিন্তু শুধু এই অঞ্চলের পাইকারি হাট বাজারে বিক্রি হয় না, কিন্তু এগুলো কিন্তু এখান থেকে কিনে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে এবং এমনকি রাজধানী ছাড়াও কিন্তু দেশের বাইরেও রপ্তানি হয় এই অঞ্চলের সবজি এবং এখানকার জেলা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কিন্তু বলছেন যে প্রায় 4,500 হেক্টর জমিতে এবার এই শীতের সবজি
আবাদ হয়েছে এবং এখানে যে অসময়ের বৃষ্টিতে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার অনেক জমিতে পানি জমে গিয়ে কিন্তু সবজি বীজতলা এবং সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও কিন্তু কৃষক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং যেসব জমিগুলো সুরক্ষা হয়েছে সেখান থেকে কিন্তু এইভাবে ফ্রেশ সবজি তুলে নিয়ে আসছেন এবং এইসব সবজি আপনারা দেখছেন যে একদম ফ্রেশ কিন্তু তুলে নিয়ে আসা এবং এই সবজির যে কদর এখানে এই কারণেই কিন্তু যে ফ্রেশ সবজি এখানে পাওয়া যাচ্ছে এবং আপনারা দেখছেন যে সেগুলো কৃষক এনে কিভাবে পসরা সাজিয়েছে এবং এই সবজি কেনবার জন্য যে ভোর থেকে না অনেকে কিন্তু রাতে গভীর রাতে এখানে এসে এই যে প্রধান সড়কের সবজির হাটটি সেই হাটে আসবার চেষ্টা করেন এবং এই যে এখানকার যে সবজি সেগুলোকে ঘিরে নানা রকম এখানে অর্থনৈতিক যে চাকা সেগুলো কিন্তু সঞ্চার গতি পাচ্ছে এবং এখানকার যে সবজিকে ঘিরে যে কৃষকরা বলছেন যে তাদের যে কীটনাশক মুক্তভাবে এবং বিষমুক্ত যে সবজি আবাদের প্রক্রিয়া তারা চালাচ্ছেন সেটি কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে এবং এখানকার যে সবজি কিন্তু সপ্তাহে 2 দিন শুক্র এবং শনি কিন্তু ঢাকার যে বিষমুক্ত সবজি বাজার যেখানে আছেন সেখানে কিন্তু নিয়মিত তারা বিক্রি করেন এবং এই হাটের পাশাপাশি কিন্তু অনেকেই রাজধানী ঢাকা থেকে তাদেরকে আগাম অর্ডার করেন এই সবজি নেবার জন্য এবং এখানকার এই সবজিগুলো যেটি লক্ষ্য করা যায় যে প্রধান যে এই সড়কে যে অস্থায়ী হাটটি বসে প্রতিদিন এখানে যে সস্তায় যে সবজিগুলো বিক্রি হয় 1 ঘন্টা পরেই কিন্তু এখানকার যে মূল বাজারটি রয়েছে সেই বাজারে কিন্তু অনেকটা 1.5 গুণ থেকে 2 গুণ দামে বিক্রি হয়। এতে কিন্তু ক্রেতারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্রেতারা বলছেন যে এইখান থেকে কিনেই কিন্তু অতিরিক্ত দামে বিক্রি করলেও এখানকার যারা বাজার তদারকির দায়িত্বে রয়েছেন তারা কিন্তু খোঁজ খবর নেন না এবং এখানে যে তালিকা রয়েছে মূল্য তালিকা সেটিও কিন্তু আপডেট হয় না। সে ব্যাপারে কিন্তু এখানকার মার্কেটিং অফিসার এবং ভোক্তা অধিকার সংরক্ষণে যারা দায়িত্বে রয়েছেন তাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবজির হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। রাজধানীর গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় সহ নানা অনিয়মের বিরুদ্ধে মঙ্গলবার অভিযান চালিয়েছে বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কিছু গাড়ির চালককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরিবহন মালিকদের দাবি 2-1টি পরিবহনে অনিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়েছে। বাড়তি ভাড়া আদায় সহ গণপরিবহনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার মাঠে নামে বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যৌথভাবে পরিচালিত অভিযানে যাত্রীদের কাছ থেকে নানা অভিযোগ শোনা হয়। আমি গুলিস্তান থেকে কাজীপাড়া যাব, ভাড়া হচ্ছে 22 টাকা, তো আমার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। অভিযোগের সত্যতা মেলায় খাজাবাবা পরিবহনের একটি গাড়িকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কোম্পানি থেকে যেটা করে রুল দেয় রুলে 5 টাকা বেশি নিতে কইছে, ভাড়া বেশি নেওয়ার জন্য 10,000 টাকা জরিমানা করেছে। গুলিস্তান থেকে আব্দুল্লাপুর রুটের 3 নম্বর গাড়ি মগবাজার রুটে চলাচলের অনুমোদন থাকলেও তা না মেনে চলছে শাহবাগ হয়ে। এ সময় ফিটনেসবিহীন গাড়িও জব্দ করা হয়। আমার রোড হচ্ছে মগবাজার গুলিস্তান থেকে গাজীপুর, কিন্তু আমার রোডটা এই রোডে দিয়ে দিচ্ছে আর কি গাড়িটা। শুধু রোড পারমিট গাজীপুর কেন, তুমি এই রোডে আসছে কেন, তোমার 2500 টাকা ফাইন করা হলো। এইভাবেই চলে, আমি সেভাবেই ধরেন যে আমি নিচ্ছি। রোড পারমিট না থাকার কারণে ধরেন গাড়িটা ধরে করছে ডান ফিনে দেবো গাড়িটা। পরিবহন মালিকদের দাবি 2-1টি রুটে ভাড়া নিয়ে কিছু অনিয়ম থাকলেও সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে টাকা চার্টে আছে ও টাকার বেশি আমরা হিসাবে নেই না। কতগুলো কোম্পানি, 1-2টা কোম্পানির ছাড়া আপনারা অন্য কোনো কোম্পানির বিরুদ্ধে কিন্তু কোনো ইলিগেশন আনতে পারেন নাই। অভিযান চলাকালে গাড়ি ডাম্পিংয়ে পাঠানোর পাশাপাশি আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রুট পারমিট বিহীন গাড়ি আমরা ডাম্পিংয়ে দিচ্ছি, এছাড়া রুট যারা ভায়োলেট করছে তাদেরকে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে ফাইন্ডিংস পেয়েছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। রুট ভায়োলেশন এবং রুট পারমিট বিহীন একটি সিএনজিকে আমরা ডাম্পিংয়ে পাঠিয়েছি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে ভোলা থিয়েটারের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবেত গানের মধ্য দিয়ে আয়োজন শুরু করে ভোলা থিয়েটারের শিল্পীরা। এ সময় তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন।
মহামারী করোনার বড়সড় ধাক্কা লেগেছে দেশের প্রযুক্তি পণ্যের বাজারে। যোগান সংকটে এই মুহূর্তে বেড়েছে কম্পিউটার, ল্যাপটপ সহ বেশিরভাগ প্রযুক্তি পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী প্রসেসর, মনিটরের প্যানেল, র্যাম ও মাদারবোর্ডের মতো যন্ত্রাংশ সরবরাহ করতে পারছে না উৎপাদকরা। মারাত্মক আকার ধারণ করেছে চিপ সংকট। 3 গুণ বেড়েছে জাহাজের ভাড়া। আগামী জুনের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মনে করছেন আমদানিকারকরা। শুভ খানের রিপোর্ট। করোনা সংক্রমণের পর বিশ্বে বেড়েছে ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি পণ্যের চাহিদা, কিন্তু সংক্রমণ রোধে লকডাউন সহ নানা বিধিনিষেধে ব্যাহত হয়েছে উৎপাদন ব্যবস্থা। ফলে বিশ্ববাজারে দেখা দিয়েছে প্রযুক্তি পণ্যের সংকট, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। রাজধানীর কম্পিউটার সিটি সেন্টারের ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে উৎপাদক প্রতিষ্ঠানগুলো ক্ষেত্র বিশেষে চাহিদার 30% পণ্যও সরবরাহ করতে পারছে না, আবার বাড়িয়েছে দামও। এরই প্রভাবে দেশের বাজারে প্রতিটি ল্যাপটপ এবং কম্পিউটারে গড়ে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এছাড়া মনিটর, রাউটার, পেনড্রাইভ সহ অন্যান্য যন্ত্রাংশের ক্ষেত্রে দাম বেড়েছে 10 থেকে 15%। যদিও মাসব্যাপী বিজয় উৎসব চলায় কিছুটা ছাড়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। Xiaomi Mi Lab W12 নিউ ভার্সনটা বের হয়েছে, প্রাইস থেকে ওনারা 400 টাকা ছাড় দিয়েছে। ল্যান্ড কার্ড কিনতে আসছি, একটু নর্মাল টাইপের নিচ্ছি আর কি। বাজেটের উপর ডিপেন্ড করে সব কিছু। বেসিক পিসি 20,000 টাকা থেকে শুরু এবং 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা দামের পিসিও এখান থেকে সেল হচ্ছে। আমদানিকারকরা বলছেন, বর্তমানে পণ্য আমদানিতে জাহাজ ভাড়া দিতে হচ্ছে $5,000 থেকে $7,000 পর্যন্ত। একই সাথে ডলারের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। একটা শিপমেন্ট একটা জায়গা থেকে আসতে $1,800 থেকে $2,000 লাগতো। এমন জায়গা আছে যেখানে $6,000-7,000 লাগতেছে শিপিং কস্ট। ডলারের দাম প্রায় 3-4 টাকা করে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে আমাদের বাজারে কিন্তু এটা প্রভাব পড়ছে। শুধু তাই নয়, বর্তমানে এলসি নিলেও 3 মাসের আগে পণ্য সরবরাহ করতে পারবে না বলে সাফ জানাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। ফলে আগামী 6 মাস এই সংকট অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন আমদানিকারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সাফ অনূর্ধ্ব-19 ফুটবলের ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিরোপা জয়ে মরিয়া মারিয়া মান্ডারা। 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত দেখল ইতালি। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে প্রায় 31,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। এরই মধ্যে বেশ কয়েকটি প্রদেশ ও শহরে বড়দিন ও নববর্ষের উৎসব স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। ইতালিতে আবারও জেঁকে বসতে শুরু করেছে করোনার আগ্রাসী থাবা। শীতের শুরুতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। আক্রান্তের কবলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইউক্রেন, স্পেন ও ইতালি। গত 24 ঘন্টায় ইতালিতে 1 বছরের মধ্যে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। বছরের শেষ সপ্তাহে বড়দিন ও নববর্ষের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে ইতালির প্রতিটি নাগরিক। চলে হরেক রকমের আয়োজন। এবার বেশ কয়েকটি প্রদেশে উৎসব উদযাপন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ শহর নাপোলি, রোম, ভেরোনা, মিলান ও বলোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শহরগুলোতে বড়দিন পরবর্তী সময়ে কোনো ধরনের উৎসব উদযাপন করা যাবে না। করোনা সংক্রমণ বাড়ায় স্থানীয়দের পাশাপাশি চিন্তিত প্রবাসী বাংলাদেশিরাও। বড়দিন ও নববর্ষে ইতালিতে উৎসব উদযাপন বন্ধ থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ইতালির প্রায় 20,000 বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। তারপরও সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। সবাইকে প্রশাসনের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান তাদের। ভেরিয়েন্ট যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সরকারের মন্ত্রীদের তরফ থেকে বা গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি, তাতে আমরা খুবই আতঙ্কিত। সরকারের যত বিধিগুলি আছে, বিধি আইন কারণগুলি মেনে আমরা চলি, আমরা নিজেও ভালো থাকি এবং যারা আছে পাশে যারা আছে সবাইকে নিয়ে যেতে ভালো থাকতে পারি। এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী 23শে ডিসেম্বর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ইতালির 20টি অঞ্চলের প্রাদেশিক প্রেসিডেন্টরা। সভায় কঠোর সিদ্ধান্ত আসার ইঙ্গিত দিয়েছে ইতালির প্রথম সারির সবকটি গণমাধ্যম। সময় সংবাদ, ইতালি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আসতে আর মাত্র কয়েকদিন। বিশ্বের দেশে দেশে ইতোমধ্যে শুরু হয়ে গেছে নানান রকমের প্রস্তুতি। পিছিয়ে নেই সিডনি আর ব্রাজিলও। বাহারি রকমের আলোকসজ্জা, রং বেরঙের বল, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, এই সবকিছু মিলিয়েই দেশ দুটিতে চলছে উৎসবের আমেজ।
অন্ধকার আকাশে বিদ্যুৎ গতিতে অসংখ্য আলোর এই আসা যাওয়া জানান দিচ্ছে বর্ণিল এক উৎসবের। আকাশের সব তারা যেন নেমে এসেছে মাটিতে। সেন্ট ম্যারিস ক্যাথেড্রালের দেয়ালে দেবদূত, ম্যারি, এঞ্জেল এবং 3 ব্যক্তির উট চালানো সবকিছুই বড়দিনকে ঘিরে। ঝিকিমিকি ত্রিভুজের লাইটিং উৎসবের শোভা বর্ধন করেছে বহুগুণে। প্রায় 1 বছর লকডাউনে থাকার পর এবারের ক্রিসমাস সিডনিবাসীর জন্য বহুল প্রতীক্ষিত। হালকা রঙের উল্টো ইউয়ের মাঝে ঘুরতে ঘুরতে প্রিয় মানুষের সাথে মুঠোবন্দি করা মুহূর্তগুলো যাতে সময়ের সাথে সাথে আরো রঙিন হয়ে ওঠে, এই প্রচেষ্টাই সবার। এছাড়াও পিট স্ট্রিট মলের আলোর ক্যানোপির নিচের দোকানগুলো ক্রেতাদের জানান দিচ্ছে বড়দিনের উৎসবের। নিউ সাউথ ওয়েলস রাজ্যের মূল আকর্ষণের মধ্যে প্রায় 11,000 এলইডি লাইট ও 330টি বাউবল দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি দৃষ্টি কাটছে আগতদের। পানির ধারে উঁচু ভবনে আলোর প্রতিফলন নগরীকে সরব করছে উৎসবের এই মৌসুমে। আর সবকিছুর সাথে ক্রিসমাস ক্যারল সিডনিবাসীদের জানাচ্ছে শুভেচ্ছা বার্তা। সান্তা ক্লজকে ছাড়া বড়দিনের আনন্দ যেন একেবারেই মাটি। তবে এবার শুধুমাত্র মাটির উপরে নয়, সান্তাকে পাওয়া যাচ্ছে পানির নিচেও। স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের একটি অ্যাকোরিয়ামে হাঙর ট্যাঙ্কে ডুবুরিরা সান্তা ক্লজ সেজে নেমেছেন সকলকে আনন্দ দিতে। মোটা কাচে আবদ্ধ অ্যাকোরিয়ামের বাইরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যখনই এটি দেখি আমার অনেক ভালো লাগে। আমি এই ট্যাঙ্কটি খুবই পছন্দ করি। আমার মনে হয় আমি এটির ভেতরে আছি। ব্যতিক্রম ধর্মী এই আয়োজনে বাচ্চাদের সাথে বড়দেরও যেন উৎসাহের কোনো কমতি ছিল না। আমি মনে করি এটি সকলের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আমরা এখানে বাচ্চাদের আনন্দ দেখে অনেক বেশি খুশি। পৃথিবীর বেশ অনেক দেশেই চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। সুখ, সমৃদ্ধি আর শান্তিতে ভরে উঠুক পৃথিবী, এমনটাই আশা সবার। মৌসুমী সাথী, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের খবর। দেশের ফুটবলে বছরের প্রথম ট্রফি জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। অনূর্ধ্ব-19 সাফ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। প্রতিপক্ষ ভারত বলেই যত ভয় স্বাগতিকদের। যদিও গ্রুপ পর্বে 1-0 গোলের জয়ে আশা দেখাচ্ছে মারিয়া মান্ডাদের। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। বছরের শেষে এসে 2021 সালের প্রথম ট্রফি জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেয়েরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা স্বাগতিকদের মুখোমুখি এশিয়ান জায়ান্ট ভারত। অনুশীলনে তাই ভীষণ সিরিয়াস গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। বাংলাদেশের জালে এখন পর্যন্ত গোল দিতে পারেনি কোনো দল। এতেই বোঝা যায় কতটা শক্তিশালী মারিয়া মান্ডাদের মনোবল। গ্রুপ পর্বে 1-0 গোলের জয় দেখাচ্ছে আশা, যদিও প্রতিপক্ষ ভারত বলেই মনে ক্ষীণ ভয় বেঁধেছে বাসা। ইন্ডিয়া যে ফাইনালে এসে খেলতেছে এটা আমাদের কোনো ইয়া নাই। আমাদের নিজেদের খেলাটা খেলবো এবং কালকে আমরা প্রমাণ করবো। ওরাও শক্তিশালী, আমরাও শক্তিশালী। তো ফাইনালে হচ্ছে ওদের সাথে আমাদের আবার গেম পড়ছে, তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে যে একাদশ খেলানো হয়েছিল তাদেরই দেখা যেতে পারে ফাইনালে। বাংলাদেশ পুরো টুর্নামেন্টে করেছে সর্বোচ্চ 19 গোল। চাপ না নিয়ে ভারতের বিপক্ষেও স্কোরিং করতে পারলে বছরের প্রথম ট্রফির স্বাদ পাবে বাংলাদেশ, বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। তাদের মাথায় যাতে এই জিনিসটা না আসে যে ভারতের সাথে খেলা, নার্ভাসনেসটা যাতে তাদের না থাকে সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। হোম অ্যাডভান্টেজে অতি আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই সুযোগটাই নিতে চায় ভারত। কেউই যে অজেয় নয়। শেষ দিন তাই ঘণ্টাখানেক বেশি অনুশীলন করলো ভারত। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তবে আমরা লড়াই করেই খেলতে চাই। বাংলাদেশ, Nepal, making it tough in the SAF region. That's where we want this football tournament to really be recognized. বছরের শেষ ম্যাচটায় আক্ষেপ নাকি উচ্ছ্বাস, কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তা জানতে মাঠে এসে মেয়েদের উৎসাহ দেয়া চাই। দক্ষিণ এশিয়া সেরা হতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র এক ম্যাচ। ফাইনালের মহারণে ভারতকে হারালেই সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ ছুঁয়ে ফেলবে মারিয়া মান্ডারা। সেজন্য এখন প্রয়োজন কেবলমাত্র আত্মবিশ্বাস। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।
জানুয়ারির শেষ সপ্তাহে ফিফা উইন্ডোতে লাওস কিংবা মঙ্গোলিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 4 দেশকে প্রস্তাব দেওয়ার পর এই 2 দেশ রাজি হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে জাতীয় দলের জন্য নতুন হেড কোচ পাবার দ্বারপ্রান্তে বাফুফে। জানুয়ারির প্রথম সপ্তাহে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স আর নেদারল্যান্ডসের 4 কোচের সঙ্গে আলোচনা সাপেক্ষে একজনকে করা হবে চূড়ান্ত। আক্ষেপে মোড়ানো একটা বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে 3 জাতি টুর্নামেন্টের ফাইনালে হার, আর মালদ্বীপ ও শ্রীলঙ্কায় 2টি টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুযোগ থাকলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। বিশ্বকাপের বছরে নতুন স্বপ্ন নিয়ে শুরু করতে চায় লাল সবুজের দল। জানুয়ারি মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 24 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফিফার বছরের প্রথম উইন্ডো। নিজেদের মাঠে 2টি প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যে নেপাল, কম্বোডিয়া, মঙ্গোলিয়া আর লাওসকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কম্বোডিয়া, নেপাল কিছু না জানালেও লাওস ও মঙ্গোলিয়া প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ সপ্তাহে এই 2 দেশ থেকে একটি দেশ আসছে বাংলাদেশে খেলতে। লাওস এবং মঙ্গোলিয়া তাদের সাথেই আসলে কমিউনিকেশন করছি। প্রাথমিকভাবে তারা খেলতে রাজি আছে, সেই বিষয়টা আসলে কনফার্ম করতে চাই এবং তার পরবর্তীতে প্রয়োজন হলে আমাদের দল বাহিরে গিয়ে খেলবে। বাট আমাদের প্রাথমিক ইচ্ছা হচ্ছে আমাদের এই জানুয়ারি উইন্ডোর 2টো ম্যাচ যদি আমরা খেলতে পারি, আমরা অপোনেন্ট জোগাড় করতে পারি, সেটা আমরা চাচ্ছি আমাদের দেশের মাটিতে আয়োজিত হোক। এই সিরিজের আগে নতুন কোচ পাওয়া চাই। আগস্ট থেকেই যে পূর্ণকালীন কোচ শূন্য জামাল ভুঁইয়ারা। জেমিডের বিকল্প খোঁজা হচ্ছে তাই হন্যে হয়ে। আপাতত জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ইংল্যান্ড, ইউরোপের এই 4 দেশের কোচের সঙ্গে কথা এগোচ্ছে বাফুফের। এখান থেকেই নেওয়া হবে একজন। 3 থেকে 4টি সিভি নিয়ে আমাদের ন্যাশনাল টিমস কমিটি, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট উই আর ওয়ার্কিং। যেহেতু আমাদের জাতীয় দলের জন্য ভালো একজন কোচ আমরা নিয়োগ দিতে চাই, সো সেই কনসিডারেশন থেকে অনেক বিষয়বস্তুগুলি আসলে যাচাই বাছাই করতে হচ্ছে, দেখতে হচ্ছে, কমিউনিকেশন করতে হচ্ছে, অনেক সময় জুম মিটিং হচ্ছে। বেতন ও অন্যান্য সুবিধাদি যাচাই করে জানুয়ারির প্রথম সপ্তাহেই চূড়ান্ত কোচ নিয়োগ দেবে বাফুফে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান আকরাম খান। স্ত্রীর স্ট্যাটাসের একদিন পর এবার নিজেই সংবাদ মাধ্যমে সে কথা জানালেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সম্মতির অপেক্ষায় আছেন আকরাম। বুধবার বিসিবিতে পরিচালক সভার পর আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। দেশের ক্রিকেটই যেন নড়ে চড়ে বসে। ক্রিকেটার আকরাম খান নন, বোমা ফাটান তার সহধর্মিনী সাবিনা আকরাম। হঠাৎই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনসে থাকছেন না তার স্বামী। এরপর থেকেই শুরু হয় নানা গল্প। কেন যাচ্ছেন, কে আসছেন ক্রিকেট অপারেশনসের এই পদে। মঙ্গলবার সকাল থেকে তাই আকরাম খানের অফিস আর বাসার সামনে সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েন। শেষ পর্যন্ত সন্ধ্যায় মুখ খুললেন আকরাম খান নিজেই। স্ত্রী সহ নেমে আসেন বাসার নিচে, সবাইকে জানান তার সিদ্ধান্তের কথা। আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে, যে অনেক বছর আপনার এখানে ছিলাম, যেহেতু আপনারা জানেন এটা আসলে মানে একটা স্ট্রেংথের দরকার, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, তো সবকিছু মিলে একটু ব্রেক। 8 বছরের দায়িত্বকালে আগেও একবার সরে গিয়েছিলেন আকরাম, তবে বিসিবি বস নাজমুল হাসান পাপনের কথায় ফিরে আসেন। তাই এবারের সিদ্ধান্তটা পাকাপোক্ত হবে কিনা সেটার উত্তরের ভারও দিয়ে রাখলেন বিসিবি বসকেই। এটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, আমার যে গার্জিয়ান, যেটা গত 8 বছর মনে করেন যার থেকে আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি কাজের জন্য। যতগুলোই খারাপ ভালো সময় গিয়েছে সবসময় উনি আমার সাথে ছিলেন, তো ওনার সাথে আমি আলাপ করে আপনাদেরকে আমার ডিসিশনটা আমি জানিয়ে দেব। এদিকে ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যান কে হতে পারেন সেটা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। নাম শোনা যাচ্ছে 3 বিসিবি পরিচালকের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। এশিয়া কাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য যুবাদের, এমনটা জানিয়েছেন ব্যাটসম্যান প্রান্তিক নওরোজ নাবিল। ভারসাম্যপূর্ণ দল নিয়ে এশিয়া কাপ জয়ের আক্ষেপও ঘুচাতে চান আরেক ব্যাটার ইফতেখার হোসাইন ইফতি। আরও একটা স্বপ্নযাত্রা। বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের এবারের উদ্দেশ্য সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব চ্যাম্পিয়নের তকমাটা এখনও তরতাজা। দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ, তার আগে মিশন অনূর্ধ্ব এশিয়া কাপ।
দেশের মাটিতে সংক্ষিপ্ত ক্যাম্প, তার আগে ভারতে ত্রিদলীয় এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়। আত্মবিশ্বাসী যুবারা দুবাইতে হবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। তার আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্সে আশাবাদী যুবারা এশিয়া কাপের আক্ষেপ ঘুচিয়ে নিতে চান। আমাদের টিম অনেক ব্যালেন্স টিম, ইনশাল্লাহ আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হব। আগেরবার কখনোই চ্যাম্পিয়ন হতে পারি নাই, কিন্তু এবার ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য কিছু নিয়ে আসবো। আর আমাদের টিমটা অনেক ব্যালেন্স আছে, সবার অনেক বিশ্বাস আছে। ওয়ার্ল্ড কাপের মতো একটা মেজর টুর্নামেন্টে যাওয়ার আগে ডেফিনেটলি এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্ট অনেক হেল্প হিসেবে কাজ করবে আমাদের। অ্যান্ড এখানে ভালো ভালো টিমের সাথে খেলার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো আমরা, এবং এই জিনিসটা কাজে লাগে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপে সেটা ফুল ইউজ করার ট্রাই করবো। দুবাইয়ের পাঠ চুকিয়ে বাংলাদেশের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপে লড়াই হবে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার, তাই এশিয়া কাপটা বেশ গুরুত্বের সাথে নিয়েছে যুবারা। আমরা টেকনিক্যালি অনেক উন্নতি করেছি, ইনশাল্লাহ এশিয়া কাপ আর ওয়ার্ল্ড কাপে আমরা ওগুলো প্রতিফলন দেখাতে পারবো। তো 1-1.5 বছর ধরে আমরা যে আন্ডার-19 সাথে ট্রেনিং করছি, আমাদের প্রিপারেশন অনেক ভালো হয়েছে। আর কোভিড প্যান্ডামিকের জন্য এই আগের ব্যাচের সাথে এই কম্প্যারিজন করার কোনো হয় না, কারণ দুইটা টিমের সিচুয়েশন দুই রকম, এবং কম্পারেবলি ওয়ার্ল্ড ক্রিকেটের বাকি যে টিমগুলো আছে তারা যেরকম প্রিপারেশন নিয়েছে তার তুলনায় আমাদের থেকে বিসিবির থেকে আমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়েছি। অ্যান্ড এই বেনিফিটটা অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে সেটার ফুল ইউটিলাইজ করার ট্রাই করবো ইনশাল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে একদিনের কোয়ারেন্টিন করবে রাকিবুল সাকিবরা। এরপর সেখানে অনুশীলনের সুযোগ পাবেন তারা। 24 এবং 25 ডিসেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে নেপাল কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। 28 ডিসেম্বর শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নাবিদ নওয়াজের দল। আসরের ফাইনাল হবে 31 ডিসেম্বর। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। বয়সটা 30 পার হয়ে গেলেও এখনও জাতীয় দলে অভিষেকের স্বপ্ন দেখেন ব্যাটসম্যান মিজানুর রহমান। নিয়তি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের হাতে। সেখানে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বিকে। টাইগারদের ওপেনিং সমস্যার দারুণ একটা সমাধানও হতে পারেন তিনি। বললেন সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান চলতি বিসিএলে। মিজানুর রহমান বাংলার ক্রিকেটের যেন এক দুর্ভাগা নাম। বছরের পর গেছে বছর, ব্যাটে বইয়েছেন রানের ফোয়ারা, কিন্তু তাতে মন গলেনি নির্বাচকদের। কোনো ফরম্যাটেই কখনোই বিবেচিত হননি জাতীয় দলের জন্য। তবে কোভিডকালে প্রেক্ষাপট পাল্টে যায় সবশেষ ডিপিএলে। আসরের সর্বোচ্চ 418 রানের সঙ্গে 1 শতক। আবার বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে করেছেন 162 রান। সাদা কিংবা লাল, ঘরোয়া ক্রিকেট মানেই যেন মিজানের ব্যাট হাসবেই। তবু আত্মতৃপ্তিতে ভুগছেন না এই ব্যাটার। নির্দিষ্ট কোনো ফর্মে টার্গেট নাই। আমি টি20 খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট রেড বলটাও চেষ্টা করি যখন 4 ডে ওইভাবে চেষ্টা করি যে নিজেকে প্রিপেয়ার করার। তো আমি চেষ্টা করি যে স্বপ্ন থাকে সবাই জাতীয় টিমে খেলা, আমারও স্বপ্ন আছে। তো চেষ্টা করি যে ভালো খেলবো এবং যে টুর্নামেন্ট স্টার্ট করছি যেভাবে স্টার্ট করছি এবার যেন শেষ করতে পারি। প্রথম শ্রেণীর ক্রিকেটে 11 বছরের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় খেলেছেন ওপেনার হিসেবে। এই স্লটে টাইগারদের টানা ব্যর্থতার সমাধান হতে পারেন এই ডানহাতি। রাব্বি এনসিএলে ভালো খেলছে, সে অস্ট্রেলিয়ামে কামব্যাক করছে, তো এই জন্যে ভালো খেলার কোনো বিকল্প নাই। আমি তো ছোটবেলা থেকে ওপেন করে আসছি, ওইখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি যে ওপেন খেলা। তবে সেখানেও আছে আক্ষেপ, কারণ বয়স পার হয়েছে 30। অন্য দেশে যেখানে এই বয়সে হয় অভিষেক, বাংলাদেশে সেখানে ফেলে বাতিলের খাতায়। তবুও একটা সুযোগের অপেক্ষায় মিজানুর। বয়স আসলে এখন আমার মনে হয় যে ফ্যাক্টর। পারফরমেন্স করলে আপনি ডাক পাবেন, এটাই স্বাভাবিক। যে টুর্নামেন্টটা আসে সেই টুর্নামেন্টে চিন্তা করি যে কতখানি ভালো করা যায়। আমার হাতে তো আসলে সিলেকশন নাই, আমার হাতে আছে ভালো খেলা, সেই চেষ্টাটাই করি সবসময়। সেই সঙ্গে চলতি বিসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লক্ষ্য পদ্মাপাড়ের এই ক্রিকেটারের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি গঠনের সংলাপ নিয়ে বিএনপির ভিন্ন সুর। রাষ্ট্রপতির চিঠি পেলেই বিবেচনা। বিভ্রান্তি না ছড়িয়ে অংশ নেওয়ার আহ্বান আওয়ামী লীগের। জাসদের সঙ্গে সংলাপ আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। চিকিৎসক ও নার্স পাঠাতে হবে চুক্তি। কতিপয়ের অপকর্মে মালয়েশিয়ার শ্রমবাজার যেন বন্ধ না হয়, সতর্ক থাকার পরামর্শ প্রবাসীদের। একযুগেও পূর্ণাঙ্গ হিসেবে গড়ে ওঠেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। খোলা হয়নি তথ্য প্রযুক্তি ও কলা অনুষদের অনেক বিভাগ। শিক্ষার্থীদের কর্মজীবন নিয়ে এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।